নমস্কার, আমি আদিত্য চক্রবর্তী এবং আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তথা আধুনিক ভারতবর্ষের ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ বই নিয়ে আবারও আজকে চলে এসেছি একটু রিভিউ করার জন্য বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য যারা আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ বইয়ের সন্ধান করছেন, একদমই তাদের জন্য। তাহলে শুরু করা যাক আজকের বই রিভিউ বা বই নিয়ে আলোচনার বিষয়টি। আজকে যে বইটি আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করব বা রিভিউ করার চেষ্টা করব, সেই বইটি আর কিছুই নয়, অধ্যাপক শেখর বন্দ্যোপাধ্যায় রচিত পলাশি থেকে পার্টিশন এবং তারপর নামক আধুনিক ভারতবর্ষের বইটি। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেন বা পড়াশোনা করেছেন, শিক্ষক অধ্যাপক বা যে কোনো গবেষক কর্মী ছাত্রছাত্রী, এরা তো অবশ্যই বিভিন্ন ইতিহাসের পড়াশোনা করা ছাত্রছাত্রীরা তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক ভারতবর্ষের ইতিহাস তথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ক্ষেত্রে এই বইটি যে কতটা গুরুত্বপূর্ণ এবং এই যে এটি এতটাই গুরুত্বপূর্ণ সেটার বলার কোনো অবকাশ রাখে না। সুতরাং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়তে গেলে যতগুলো বই রয়েছে তার থেকে অন্যতম গুরুত্বপূর্ণ বই, সেই গুরুত্বপূর্ণ বই হলো অধ্যাপক শেখর বন্দ্যোপাধ্যায়ের রচিত পলাশি থেকে পার্টিশন এবং তারপর। তাই বইটি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা দেখব যে এই বইটিতে একেধারে যেমন একেবারে 1707 খ্রিস্টাব্দ থেকে 1950 এবং তার পরবর্তীকালেরও 5-10 বছরের ইতিহাস একেবারে পূর্ণাঙ্গ ইতিহাস গোষ্ঠীর আলোচনার আকারে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এই বইতে। এবং এই বইতে এটাই একমাত্র বই যে বইতে গুরুত্বপূর্ণভাবে আধুনিক চিন্তা চেতনার দ্বারা বিভিন্ন গবেষকদের মতামত দ্বারা এবং বিভিন্ন উচ্চ চিন্তাভাবনা সম্পূর্ণভাবে আলোচনামূলক একটি মাত্র বই, এবং সেই বইতে পূর্ণাঙ্গ আকারে আধুনিক ভারতবর্ষের ইতিহাসটি সম্পূর্ণ বিকশিত করেছেন লেখক। বইটি শুরু হয়েছে, দু একটা কথা না বললেই নয় বই সম্পর্কে। বইটি শুরু হয়েছে 1707 খ্রিস্টাব্দ, মুঘল সাম্রাজ্যের পতন, ঔরঙ্গজেবের মৃত্যু এবং তার পরবর্তীকালে পরবর্তী মুঘল সম্রাটদের রাজত্বকাল এবং তারও পরবর্তীকালে কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন অভ্যুত্থানের যুগে কিভাবে আঞ্চলিক ভারতবর্ষের রাজনীতিতে আঞ্চলিকতার বিকাশ ঘটেছিল, আঞ্চলিক রাজশক্তির উত্থান ঘটেছিল সেই বিষয়টি, এবং তারপরে ব্রিটিশের আগমন, ঔপনিবেশিক কোম্পানিগুলোর আগমন এবং তারপরে তাদের সাম্রাজ্য বিস্তার, সাম্রাজ্যের সুদৃঢ়করণ, অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক সাম্রাজ্যর সংহতি সাধন, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন যে ব্রিটিশ বিরুদ্ধে বা কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহ, প্রসঙ্গত উল্লেখ্য মহাবিদ্রোহ, এবং তার পরবর্তীকালে জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অবদান, এবং তারপরে আমরা দেখেছি যে নবজাগরণ এবং জাতীয়তাবাদের বিকাশ এবং জাতীয়তাবাদের হাত ধরে একে একে জাতীয়তাবাদী আন্দোলন এবং জাতীয়তাবাদী আন্দোলনের হাত ধরে গান্ধীজির ভারতবর্ষের রাজনীতিতে অবদান, এবং এর পরবর্তীকালে কিন্তু বিভিন্ন সর্বভারতীয় যে সমস্ত ঘটনাগুলি, সেই ঘটনাগুলো কিন্তু ক্রমাবনয় কাজগুলিকে খুব সুদৃঢ়ভাবে, গুরুত্বপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে তিনি কিন্তু আলোচনা করার চেষ্টা করেছেন, যে বিষয়গুলি অন্যান্য সাধারণ টেক্সট বইতে কিন্তু একেবারেই পাওয়া যায় না। আর 5টা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বা আধুনিক ভারতের টেক্সট বইটার মতো কিন্তু নয়। এই বইটি লিখিতই হয়েছে একটি অন্য ধারণার বশবর্তী হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বাঙালি ইতিহাস লেখকদের বইগুলিতে দেখা যায় যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে বাংলাদেশের আঙ্গিকে কিন্তু আলোচনা করা আর একটা প্রবণতা, কিন্তু এই বইটিতে কিন্তু অধ্যাপক শেখরবাবু কিন্তু সমগ্র ভারতবর্ষের বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, এই সমস্ত যে সমস্ত রাজ্যগুলির গুরুত্বপূর্ণভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, সেই সমস্ত সর্বভারতীয় আঙ্গে কিন্তু এই বইটিকে লেখার প্রচেষ্টা করেছেন। কিন্তু এই বইটিতে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, এই বইটি আর 5টা টেক্সট বইয়ের মতো সহজ সরল সাবলীল ভাষায় লেখা হলেও এটি কিন্তু তথ্য সমৃদ্ধ বই নয়। এই বইটি কিন্তু আলোচনামূলক, বিশ্লেষণমূলক, অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে একটি কথা না জানলেই নয় যে অন্যান্য যে কোনো প্রকার ছোট ছোট সহজ টেক্সট বই পড়ার পর তবেই কিন্তু এই বইটিকে পড়তে হবে। তা না হলে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বা আধুনিক ভারতবর্ষের ইতিহাসটা সেই ছাত্রছাত্রী এই বই পড়ে খুব একটা বুঝতে পারবে বলে আমার মনে হয় না। কেননা এই বইয়ের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক যে আলোচনা সবই কিন্তু ভাববাচ্য এবং বিশ্লেষণ ধর্মীর গুরুত্ব সহকারে কিন্তু লেখা হয়েছে। এটাই কিন্তু এই লেখকের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এখানে কিন্তু ছোট ছোট তথ্য সমৃদ্ধ বিষয়গুলি এখানে পাওয়া যাবে না। বিশেষ করে তথ্য সমৃদ্ধ বিষয়গুলিকে বিশ্লেষণের ভঙ্গিতে তিনি কিন্তু আলোচনা করেছেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যে পুঙ্খানুপুঙ্খভাবে 1930 খ্রিস্টাব্দ থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভারতবর্ষের রাজনীতিতে দলীয় রাজতন্ত্রের বিকাশ, এই বিষয়টি কিন্তু খুব সুন্দরভাবে তিনি কিন্তু বিশ্লেষণ করার প্রচেষ্টা করেছেন। অর্থাৎ সব দিক থেকে দেখলে দেখা যাবে যে অধ্যাপক শেখর বন্দ্যোপাধ্যায় স্যারের পলাশি থেকে পার্টিশন এবং তারপর যে বইটি আমরা আজকে আলোচনা করলাম, এক কথায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং আধুনিক ভারতবর্ষের ইতিহাস পড়ার জন্য যে অগ্রগণ্য সুহৃদ একটি আনন্দিত হবার বই, তা আর বলার অবকাশ থাকে না। এই বইটি কাজে লাগবে ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়ের
স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার অফ আর্টস ইন হিস্ট্রি পড়ার পাঠ্যক্রমে যেখানেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বা আধুনিক ভারতবর্ষের ইতিহাস অবশ্যই রয়েছে, এবং নেট সেট সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত উচ্চ সম্পন্ন যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষা কিন্তু আধুনিক ভারতবর্ষের ইতিহাস হিসেবে এই বইটি যে একেবারেই অগ্রগণ্য তার বলার দাবি রাখে না। তাহলে ছাত্রছাত্রীরা কলেজ স্ট্রিটে বা যে কোনো দোকানে কিন্তু এই বইটি পাওয়া যাবে, এবং এই বইটি বাংলা ভাষাতেও আছে, ইংরেজি ভাষাতেও রয়েছে, এবং ওরিয়েন্ট ব্ল্যাকস্টোন থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। তাহলে বইটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা যাক। পলাশি থেকে পার্টিসান ও তারপর আধুনিক ভারতবর্ষের ইতিহাস, দ্বিতীয় সংস্করণ। আমি যখন বইটি কিনেছিলাম সেটি হচ্ছে দ্বিতীয় সংস্করণ, শেখর বন্দ্যোপাধ্যায়, ওরিয়েন্ট ব্ল্যাকস্টোন থেকে বেরিয়েছে। এবং এই যে প্রচ্ছদটি হচ্ছে 1942 খ্রিস্টাব্দে যে ভারত ছাড়ো আন্দোলন বা অগাস্ট আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের একটি টেলিগ্রাফ পোস্টকে ছিঁড়ে দেওয়া হয়েছে এবং আন্দোলনের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। বইটি দেখলেই বোঝা যাবে হিউজ একটি সুন্দর হিউজ কালেকশান বা এটা হিউজ পাতার একটি মোটা বই, এবং এটি হচ্ছে পেপার বাইন্ডিং, এবং সেই সময়ের দাম ছিল 365 টাকা। এখন এটা হয়ে গেছে মিনিমাম 500 টাকা, 500 বা 550 টাকা, ডিসকাউন্ট দিয়ে হয়তো এটা 480 বা 400-এর মধ্যে আছে। পাবলিশার্স ওরিয়েন্ট ব্ল্যাকস্টোন। বইটি আমরা খুললেই আমরা দেখতে পাবো যে এটি অনুবাদ করেছেন কৃষ্ণেন্দু রায়, অর্থাৎ ইংরেজি মূল বইটা হচ্ছে শেখর বন্দ্যোপাধ্যায় স্যারের রচিত। এবং বইটির সূচিপত্র দেখলে আমরা দেখতে পাবো যে অষ্টাদশ শতকের যে ভারতবর্ষের ইতিহাস, সেখান থেকে অর্থাৎ 1707 খ্রিস্টাব্দ থেকে বইটি কিন্তু শুরু হয়েছে। মুঘল সাম্রাজ্যের অবনতি, আঞ্চলিক শক্তির উত্থান এবং ব্রিটিশ সাম্রাজ্যের গোড়াপত্তন। দ্বিতীয় অধ্যায়ে আছে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য, অর্থাৎ ঔপনিবেশিক সাম্রাজ্যের ভাবাদর্শ, তাদের পার্লামেন্ট ব্যবস্থা বা সাম্রাজ্যের যে ক্রমবিকাশ বা কনসলিডেশন সেইগুলো আছে, শাসনযন্ত্র, ভূমি রাজস্ব এবং সাম্রাজ্যের অর্থনীতি। 3 নম্বরে আছে এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া, অর্থাৎ কোম্পানি শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া। সেখানে বিভিন্ন সামাজিক ধর্মীয় সংস্কার, ফরাজি, ওহাবি বা কৃষক উপজাতি বিদ্রোহ, কোলভিল মুন্ডা, এবং তার পরবর্তীকালে 1857-এর মহাবিদ্রোহ। এবং ঠিক তারপরে আছে ভারতের জাতীয়তাবাদের উদ্ভব, ইংরেজি শিক্ষার বিকাশ, তারপরে হচ্ছে সমাজ সংস্কার আন্দোলন, নবজাগরণ, সেই বিষয়গুলো এখানে আছে, এবং মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, জাতীয়তাবাদের উদ্ভব এবং ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। 5 নম্বর অধ্যায় রয়েছে জাতীয়তাবাদের প্রথম পর্যায়, এবং সেখানে নরমপন্থী, চরমপন্থী, অর্থনৈতিক জাতীয়তাবাদ, হিন্দু পুনরুজ্জীবনবাদ তথা রামকৃষ্ণ, বিবেকানন্দ, তারপর হচ্ছে দয়ানন্দ সরস্বতী, এই বিষয়গুলো রয়েছে। এবং চরমপন্থার উদ্ভব, বিকাশ, স্বদেশী আন্দোলন এবং মুসলিম লীগের যে রাজনৈতিক প্রতিষ্ঠা, সেই বিষয়গুলো এখানে কিন্তু গড়ে উঠেছে, এবং তার নাম দেওয়া হয়েছে জাতীয়তাবাদের প্রথম পর্যায়ে অসন্তোষ ও মতবিরোধ। একটা সুন্দর কিন্তু অধ্যায়ের নাম। 6ষ্ঠ অধ্যায় আমরা দেখতে পাবো গান্ধীবাদী রাজনীতির যুগ, এবং এখানে গান্ধীজির নেতৃত্বে সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণভাবে। 7ম অধ্যায়ে এক জাতি অনেক কণ্ঠস্বর, এবং এই অধ্যায়ে বিভিন্ন মুসলিম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, অবামভন দলিত আন্দোলন, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, নারীদের অংশগ্রহণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, এই বিষয়গুলো এখানে রয়েছে। এবং 8ম অধ্যায়ে স্বাধীনতার সঙ্গে দেশভাগ, এবং সেখানে ভারত ছাড়ো থেকে শুরু করে একেবারে সেই সময়কার যে আগ্নেয়গিরির কিনারার মতো পেন্ডেল মুনের মতে সেই বিষয়গুলো কিন্তু এখানে বিক্ষুব্ধ চল্লিশা বলে তিনি অভিহিত করে চ্যাপ্টারের নাম দিয়েছে, অধ্যায়ের নাম দিয়েছেন, ইউনিটের নাম দিয়েছেন। অর্থাৎ 40 থেকে 47 পর্যন্ত যে ভারতবর্ষ কতটা বিক্ষুব্ধ ছিল, যাকে পেন্ডেল মুন আগ্নেয়গিরির কিনারা হিসেবে তুলনা করেছেন, সেই বিষয়গুলো এখানে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং দেশভাগ সহ স্বাধীনতার পথে, দেশভাগ এবং স্বাধীনতা লাভ, এই বিষয়টি এখানে আলোচনা হয়েছে। এবং শেষ অধ্যায়ে দেশভাগের পরবর্তীকালে যে ভারতবর্ষের ওপর দেশভাগের যে প্রভাব পড়েছিল, যে যন্ত্রণা, সেই বিষয়গুলো, এবং যে আঞ্চলিক রাজশক্তিগুলি এই সাম্রাজ্য ভারতীয় সাম্রাজ্যে অন্তর্ভুক্তিকরণ, সেই বিষয়গুলো এখানে আছে। এবং গণপরিষদের ইতিহাস, সংবিধান এবং গণপরিষদের ইতিহাস এবং কংগ্রেসি যে রাজনীতি, তারও গুরুত্বপূর্ণ এখানে বিষয়গুলি আলোচনা করেছেন। এবং পরিশিষ্টতে আছে বিভিন্ন গ্রন্থতালিকা এবং বিভিন্ন মানচিত্রগুলোও কিন্তু এখানে তিনি দিয়ে দিয়েছেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ মানচিত্রগুলো তিনি কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন। এবং দেখুন পেজ কোয়ালিটি খুবই ভালো, ছাত্রদের পড়ার মতো পেজ কোয়ালিটি। প্রিন্টের অক্ষরগুলো একটু ছোট, কিন্তু পড়তে খুব একটা অসুবিধে হবে না। পেজ কোয়ালিটি খুব সুন্দর, এবং বইটা অত্যন্ত মোটা, অর্থাৎ 1707 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত উন্নত মানের বই এর থেকে আর দুটো নেই বলেই আমার মনে হয়। অর্থাৎ এই এতটা সময়কাল পর্বতে, অর্থাৎ পুরোপুরি আধুনিক ভারতবর্ষের ইতিহাসের ওপর এত উন্নত মানের বই, এত উন্নত চিন্তা, উন্নত বাইন্ডিং এবং উন্নত অ্যানালিসিস আর কোনো বই আছে বলে তো আমার মনে হয় না, বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায়। সুতরাং এক কথায় এটি একটি যে অগ্রগণ্য সুহিত বই, সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। তাহলে ছাত্রছাত্রীরা আধুনিক ভারতবর্ষের ইতিহাসের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ যে বইটি চটপট করে কিনে নিন এবং পড়তে শুরু করুন। আজকে তাহলে এই পর্যন্তই রইল। পরের দিন আবার একটি নতুন বইকে রিভিউ করা বা আলোচনা করা আর বিষয় নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্ত এইটুকুই। নমস্কার।